এ কি, তুমি সিগারেট খাও? ও তুমি, আরে সিগারেট আমার জন্য না, ওই রাকিব আমাকে বললো 1 প্যাকেট সিগারেট নিয়ে আসতে, তাই নিয়ে যাচ্ছি ওর জন্য। কি, তোমার ছোট ভাই সিগারেট খায়? আর তুমি তো বয়সে ওর বড়, তোমাকে দিয়ে তোমার ভাই সিগারেট কিনতে পাঠালো? আরে বয়সে বড় হয়েছি তো কি হয়েছে, শোনো, বয়সে বড় হলেও আমরা বন্ধু বান্ধবের মতো, ওইটা কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, তুমি এখানে কেন? আমি আমি এখানে আইসক্রিম খাওয়ার জন্য এসেছি। এই মামা, আইসক্রিম দিন তো একটা। আচ্ছা শোনো, বিকালে তাহলে দেখা হচ্ছে, আমি এখন আসি। আর এই আইসক্রিমের বিলটা মামাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। তোমার কথা হলো 200 টাকা। এই যে রাকিব, এই নে ভাই সিগারেট। দাঁড়া, বাকি টাকা কোথায়? বাকি টাকা? কেন, 30 টাকা যেটা ফিরলো ওটা কোথায়? ওহ, ওই টাকাটা আমি খরচ করে ফেলেছি। খরচ করে ফেলেছিস মানে? আমি তোকে বলেছিলাম খরচ করতে। আরে এইভাবে কেন রিয়াক্ট করছিস? 30 টাকাই তো, পরে তোকে দিয়ে দিব। তুই কোথা থেকে দিবি? তুই তো এতিম ফকির, টাকা কোথা থেকে দিবি? আরে তুই এইভাবে কেন কথা বলছিস? সামান্য 30 টাকারই তো ব্যাপার। বাবা, বাবা, আরে আরে কি ব্যাপার, তুই বাবাকে কেন রাখছিস? চুপ কর, বাবা আসলে বুঝতে পারে। কি হয়েছে? বাবা দেখো, ওকে পার্সোনাল কাজের জন্য বাইরে পাঠিয়েছিলাম 500 টাকা দিয়ে, ওখান থেকে 30 টাকা মেরে দিয়েছি। সে কি রে, এদিকে আমারও আলমারি থেকে 1 লাখ টাকা নেই। বাবা তুমি সব কি বলছো? তুমি আমাকে সন্দেহ করছো না তো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে জিজ্ঞেস করলাম কখন? ও, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, তার মানে টাকাটা তুই নিয়েছিস। আরে, এই চুপ কর রাকিব, ওর রুমটা একটু সার্চ করে এত। আরে রুম সার্চ করার কি আছে? আচ্ছা তুই যা। আরে আমি নেইনি, দেখ কথাটা শোন। বাবা বিশ্বাস করো, আমি কেন টাকা নিতে যাবো? আমি টাকা নেইনি। এখনই সব ফয়সালা হয়ে যাবে। বাবা ভুল বুঝছো, আমি কি কখনো টাকা নিয়েছি নাকি? জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই দেখো 1 লাখ টাকা ওর ব্যাগ থেকে পেয়েছি আমি। আরে তুই এসব কি বলছিস? আমার ব্যাগ থেকে কোত্থেকে টাকা আসবে? একদম চুপ কর, এতিম কোথাকার। আমার বাবা এত কষ্ট করে তোকে আশ্রয় দিয়েছিল এখানে, তার প্রতিদান এটাই দিলি, তাই না? দেখ তুই ভুল ভাবছিস, বাবা বিশ্বাস করো আমি টাকা নেইনি। ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস তোর! তুই আমার আলমারি থেকে টাকা চুরি করছিস, আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? তোকে খাইয়েছি পড়িয়েছি, মানুষের মতো মানুষ করেছি, আর আজ তুই আমার পিছে ছুরি মারলি। তোর বাবা মারা যাওয়ার পর আমি আমি আমার ছেলের সাথে কোনোদিন তোকে আলাদা করে দেখিনি, নিজের ছেলের মতো মানুষ করেছি, আর আজ ছি 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 ছি। বাবা তুমি এসব কি বলছো? তুই চুপ কর, কোনো কথা বলবি না। তোকে এই বাড়িতে রাখা খুব ঝুঁকিপূর্ণ। না 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 না, তুই তুই কোন দিন যেন এই সহায় সম্পত্তির জন্য আমার ছেলেকে খুন করে বসিস। বাবা তোমাকে তো আমি আগে বলেছিলাম ও সুবিধার না, চোর। আর তুমি কত টাকা কিভাবে রেখে দাও তুমি হিসাবও রাখো না, ওখান থেকে কত টাকা মেরেছো। ঠিক বলেছিস, ওকে যদি আমরা বাসায় রাখি ও আমাদের অনেক বড় ক্ষতি করবে। এই তুই বের হয়ে যা। বাবা, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমি কোথায় যাব বলো? আর বিশ্বাস করো, সহায় সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। তোমার লাখ লাখ টাকা ঘরে পড়ে থাকে, আমি কখনো টাকা নেই না বাবা, বিশ্বাস করো আমি টাকা নেইনি। তোর মতন বেঈমান কোথায় থাকবে না থাকবে সেটা আমার চিন্তা নয়, প্রয়োজনে রাস্তার ফুটপথে থাকবি। বের হ! বাবা, বাবা বের হ! প্ল্যানটা কেমন ছিল বাবা? একেবারে মাস্টার প্ল্যান। কিছুদিনের মধ্যে তো তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর জব করবে নাকি বাবার বিজনেস সামলাবে? আমি চাইলে বাবা বিজনেসে না করবে না,
বাট আমার ইচ্ছা আছে নিজে কিছু করার। মানে কি, তোমার বাবার এত বড় বিজনেস থাকা সত্ত্বেও তুমি জব করবে? দেখো, আমি বলতে চাচ্ছি কি, শিহাবকে কিন্তু আমার একটু সুবিধার মনে হয় না। কখন দেখবে তোমার বাবা সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। এতে সমস্যা কোথায়? এটা তোর অধিকার, তাই না? অধিকার মানে? ওর কথার মানেটা আমি বলছি। তুমি কি ভেবেছো ও আমার আপন ভাই? না, ও তো এতিম, রাস্তার ফকির। ওকে দয়া করে আমার বাবা বাসা নিয়ে আসছে। মানে কি? আমার কথা বিশ্বাস না হলে তুমি ওকে জিজ্ঞাসা করো। সৈকত, ও এসব কি বলছে? ও যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, বাট তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? তুমি তো আমাকে কখনো বলনি আজমল আঙ্কেলের আপন ছেলে তুমি না। তুমি তো আমাকে কখনো জিজ্ঞাসা করনি। আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো। আমি তার আপন ছেলে না পালিত ছেলে, এতে কি আসে যায়? চুপ থাক ফকিরের বাচ্চা, তোর কাছে আমি কি জিজ্ঞেস করবো? হ্যাঁ, তুই এতদিন যাবৎ আমার সঙ্গে মিথ্যা কথা বলেছিস। তুই আমাকে মিথ্যা কথা বলে আমার সঙ্গে রিলেশন করেছিস। তুই কি করে ভাবলি তোর মতো ফকিরের সঙ্গে আমি রিলেশন করব, তোকে ভালোবাসবো, তোকে বিয়ে করব? ওটা আমার পক্ষে কখনোই পসিবল না। আমি তোকে কখনোই বিয়ে করব না। আর তোর এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। শোন, আজকের পর থেকে তুই তোর এই চেহারাটা আমার সামনে কখনো আনবি না। এতিমের বাচ্চা কোথাকার। বাদ দাও নীলা, ওর সাথে কথা বলে টাইম ওয়েস্ট করার দরকার নেই। চলো, আমি তোমাকে পৌঁছে দেবো। আমাকে কিন্তু বিয়ের পর 1 সপ্তাহের মধ্যে একটা গাড়ি কিনে দিবে। ওকে, কিনে দিব। ওটা সৈকত না? হ্যাঁ, এ মামা দাঁড়াও, আসো। কিরে, এটা তোর ব্রেকফাস্ট নাকি লাঞ্চ? তোমরা দুজন একসাথে? হ্যাঁ, আমরা দুজন একসাথে। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। অনেক ফকির মিসকিন খাওয়াচ্ছি। তোরও দাওয়াত, চলে আসিস। অনেক দিন তো হয়ে গেল, ভালো মন্দ কিছু খাস না, দেখে মনে হচ্ছে। দাওয়াত থাকলো। তোমরা কি সত্যি বিয়ে করছো? হ্যাঁ, আমরা বিয়ে করছি, তাতে তোমার কোনো সমস্যা আছে? আর যাই হোক, এসব রাস্তার ফকির মিসকিনের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমাদের টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। একটা কাজ করো, তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও। দেখে মনে হচ্ছে বেচারা অনেক দিন ধরে কিচ্ছু খায়নি, মুখটা কেমন শুকিয়ে আছে। একটা কাজ করো, 500 টাকা দাও আর এখান থেকে চলো। ঠিকই বলেছো। এই যে, এটা থেকে ভালো কিছু খেয়ে নিস আর আমাদের জন্য দোয়া করিস। চলো। যাও মামা, সোজা চলে যাও। হ্যাঁ বন্ধু, তোর আসতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, এখনো 5 মিনিট। বাবা, আমি সকাল থেকে কিছু খাইনি বাবা। আমাকে খাওয়ার জন্য কটা টাকা দিতে পারেন? আচ্ছা, ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে? হ্যাঁ, তো নোংরা হাত দিয়ে আমার শরীরে টাচ কর। ধ্যাৎ, ছোট লোকের বাচ্চা। আরে আরে কি ব্যাপার? উঠুন উঠুন। আরে বাবা তুমি? চাচা, আপনি? আপনার এই অবস্থা কেন? সব পাপের ফল রে বাবা, পাপের ফল। তোমার সাথে যে অন্যায় করেছি, সেই অন্যায়ের শাস্তি। তোমাকে বের করে দেওয়ার পর রাকিব আমার সহায় সম্পত্তি সব কিছু ওর নামে লিখিয়ে নিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বাবা। কিন্তু বাবা, পেট তো মানে না। আজ পেটের দায়ে আমি ভিক্ষা করছি বাবা। আপনি এসব কি বলছেন? আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে আপনি আমার সাথে থাকবেন। আমার সাথে চলুন। তোমার সাথে এত বড় অন্যায় করেছি, তারপরেও তুমি? হ্যাঁ, একদিন আপনি গলা ধাক্কা দিয়ে আমাকে রাস্তায় বের করে দিয়েছিলেন, আর আজকে আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে আমি বাসায় যাচ্ছি। সৃষ্টিকর্তা চাইলে সব কিছুই করতে পারেন। আমার বাবার রক্ত আমার গায়ে বইছে, তাই একজন অসহায় ব্যক্তিকে রাস্তায় ফেলে যেতে পারছি না। চলুন আমার সাথে, আসুন।
মনি, তুমি এইখানে? তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, আমি এখানে। আমার অনেক খারাপ অবস্থা জানো তো। তোমার সাথে সেদিন দেখা করার পরে রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। রাকিবের সাথে বিয়ে হওয়ার পর থেকে না অনেকটা চেঞ্জ হয়ে যায়। রোজ রোজ বাইরে থেকে নেশা করে আসে, আর এসে ইচ্ছে মতো আমার উপর অত্যাচার করে। জানো তো, আমাকে প্রচুর মেরেছে। আমার শরীরের প্রত্যেকটা জায়গায় ওর মারের দাগ। আমি আর সহ্য করতে পারছি না। আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। বাসায় একটা কুকুর থাকলেও না, সবাই তাকে দুবেলা ঠিকমতো খেতে দেয়, কিন্তু ওরা আমাকে ঠিকমতো খেতেও দেয় না। আমি আর সহ্য করতে পারছি না। হয়তো তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, তার ফলে এটা। থাক থাক, আর তোমার কিছু বলতে হবে না। আমি সব কিছুই বুঝতে পেরেছি। যে সুখের জন্য তুমি চলে গিয়েছিলে, হারিয়ে গেছে সব সুখ, তাই না? আচ্ছা যাই হোক, একটা কথা বলো তো, তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো? হ্যাঁ, তোমার কথা আমার খুব মনে পড়ে, কিন্তু কি করার, আমি নিজেই অপরাধী। আমি নিজেই তোমাকে ছেড়ে চলে এসেছি। কোন মুখ নিয়ে আমি তোমার সামনে গিয়ে দাঁড়াতাম বলো? আমি যদি তোমাকে সেই সুযোগটা দিতে চাই, তাহলে তুমি কি সেই সুযোগটা নেবে? সত্যি বলছো? তুমি আমাকে আরেকটা সুযোগ দিবে? আমি অবশ্যই তোমার সঙ্গে থাকতে চাই। ও আচ্ছা, তাহলে রাকিবের কি হবে? রাকিবের কি হবে সেটা আমি কিভাবে জানবো? আর আমার জানারও কোনো ইচ্ছে নেই। আমি এখন তোমার সঙ্গেই থাকতে চাই, কারণ এখন তোমার সব কিছু আছে। চলো, আজকে থেকে আমরা সব কিছু নতুন করে শুরু করব। চলো তো। ছাড়ো, অনেক হয়েছে। নাটক করতে করতে আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। আবার নতুন করে কি নাটক সাজাচ্ছ? ভালোবাসা না টাকা দিয়ে হয় না মনি। ভালোবাসতে গেলে মনের প্রয়োজন। ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করা যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। আরে তোমাকে তো আমি মন থেকে ভালোবেসেছিলাম। তুমি আগেও লোভী ছিলে, এখনো লোভীই আছো। যখন শুনলে আমার কাছে টাকা পয়সা ছিল না, রাকিবের সবকিছু, তখন তুমি আমার ভাইয়ের হাতটা ধরলে। আর এখন যখন শুনছো যে আমার কাছে সবকিছু হয়েছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি সবকিছু হয়েছে, তুমি আবার আমার রাকিবকে, আমার ভাইকে ছেড়ে আমার হাতটা ধরতে চাচ্ছ। আসলে কি জানো, তোমার মতো মেয়েরা কখনো ভালোবাসা পায় না। আজ আছে তো কাল নেই। আজ যদি তোমাকে আমি গ্রহণ করি, তাহলে কাল যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? নেই। শুধুমাত্র এটা দেখার জন্যই তোমাকে অফারটা দিলাম যে তুমি আগের মতো আছো নাকি চেঞ্জ হয়ে গেছো। দুর্ভাগ্যবশত তুমি চেঞ্জ হওনি, আগের মতোই আছো। সো তোমার মতো মেয়েকে আমার জীবনে দ্বিতীয়বার গ্রহণ করা ইম্পসিবল। সো গুড বাই। কয়টা টাকা দাও বাবা আমারে বাবা। মা, এই তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস কেন? ছাড়। মা, কি হয়েছে বলো? এরা তোমার গায়ে হাত দিয়েছে কেন? বাবারে, তোর তো 2 দিন পরে ভার্সিটির টাকা জমা দেওয়া লাগবে পরীক্ষার। এর লেগে ওদের কাছে কিছু সাহায্য লেগে আইছিলাম, আর এর লেগে ওরা আমারে মারলো এরম করে বাবা। মা, তোমাকে আমি কতদিন ধরে বলেছি তুমি ভিক্ষা করতে রাস্তায় বের হবে না। তুমি কেন এখনো ভিক্ষা করো বলো আমাকে? বাবারে, আমার অনেক আশা তুই বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস পাস করবি বাজার, এর লেগে আমি ভিক্ষা করতে পারি বাজার।
মা, এরকম বড় লোক অহংকারী লোকের টাকা দিয়ে আমি বিসিএস পরীক্ষা দিতে চাই না। দরকার হয় আমি বিসিএস পরীক্ষাই দেব না, তবে এদের মতো মানুষের টাকা দিয়ে আমি বিসিএস পরীক্ষা দেব না মা। বাবা রে, আমার যতই কষ্ট হোক আমি তোর বিসিএস এর টাকা জোগাড় করবোই বাবা। হ্যাঁ লিসেন, কি বলছিস তুই? তোর ছেলে বিসিএস পরীক্ষা দিবে? শুনেছ, ওর ছেলে নাকি বিসিএস পরীক্ষা দিবে। তোদের এসব স্বপ্ন না স্বপ্নই থেকে যাবে। আমরা লাখ লাখ টাকা খরচ করে এক একটা ভার্সিটিতে পড়ি, তারপরেও আমরা বিসিএস পরীক্ষা দিতে পারবো কিনা সেই কল্পনায় থাকি। আর তোরা কিনা এরকম ফকির হয়ে এসব চিন্তা ভাবনা করিস? দেখেছো মা, এদের মন মানসিকতা কেমন দেখেছো? আমাদের মতো গরিবদের যদি এনাদের মতো বড় লোকটা একটু সাহায্য করতো, তাহলে গরিবের ছেলেরা অনেক বড় হতে পারতো। কিন্তু এনাদের ভেতরে অহংকারে ভরা, তাই এনারা কখনো গরিবদের সাহায্য করে না। মা, তুমি চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আর শোনো, তুমি এরকম রাস্তা রাস্তা ভিক্ষা করবে না। চলো মা, বড় লোকরা কখনো গরিবের কষ্ট বোঝে না। চলো আমার সাথে। হ্যাঁ যান, কোথা থেকে চলে আসছে ফকির। পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। চলো চল। স্যার, এই যে আজকের প্রজেক্টের কালেকশন 10 লাখ টাকা। স্যার, ব্যাংকটা বন্ধ হয়ে গেছে তো তাই ক্যাশ দিয়ে গেলাম। ওকে, থ্যাংক ইউ সিয়াম। ওকে স্যার, আসি। আসসালামু আলাইকুম। যা বলছি, যা যা এখান থেকে, যা যা একদম যা। বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার অনেক বড় উপকার করেছো। যাক, আপনি ঠিক আছেন, এটা শুনেই ভালো লাগছে। আমি আসি। হ্যাঁ বাবা দাঁড়াও। বাবা, তুমি যে আমার কত বড় উপকার করেছো, টাকাটা আসলে মূল বিষয় না। একটা অঘটন যদি ঘটে যেত। এই ব্যাগে 10 লক্ষ টাকা আছে। বাবা, আমি তোমাকে কিছু টাকা দিই। না না আঙ্কেল, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আপনি যে সুস্থ আছেন এটাই অনেক কিছু। আপনার টাকা আপনি রেখে দিন, হয়তো আপনার খুব প্রয়োজনীয় টাকা। আমি আসি, ভালো থাকবেন। দাঁড়াও, তুমি কি করো বাবা? আঙ্কেল, আমি বিসিএস পরীক্ষা দিব এবার। বাহ বাহ, ভেরি গুড। হ্যাঁ, মা বাবা আছেন তো? পরিবারে আমি আর আমার মা ছাড়া আর কেউ নেই। বাবা গত 4 বছর আগে মারা গেছেন। সো স্যাড। তাহলে সংসার, তোমার লেখাপড়া এসব কিভাবে চলছে? দুঃখের কথা কি বলবো আঙ্কেল, আমার মাই আমাদের সংসার চালায়, কিন্তু রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমার মাকে আমি কতবার বলেছি, মা তুমি এই বয়সে ভিক্ষা করো না। আমার মা আমার কোনো কথা শোনে না। আমার মা বলে যে আমি ভিক্ষা করে হলেও আমার ছেলেকে বিসিএস ক্যাডার বানাবো। মায়ের স্বপ্ন, তাই মায়ের স্বপ্ন পূরণ করার জন্য স্ট্রাগল করে যাচ্ছি। আমি চাইলেই ছোটখাটো কাজ করতে পারি, কিন্তু আমার মা কখনোই আমাকে কাজ করতে দেয় না। আমি কাজ করলে নাকি পড়াশোনায় আমি মনোযোগী হতে পারবো না। বলেন তো আঙ্কেল, আমার মাকে এই বয়সে ভিক্ষা করতে দেখতে আমার কেমন লাগে? তোমার মতো রত্ন যে মায়ের গর্ভে হয়েছে, সেই মা না জানো কত মহৎ। আচ্ছা বাবা, শোনো, এটা আমার কার্ড। তুমি কালকে আমার অফিসে একটু দেখা করো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মে আই কাম ইন স্যার? হ্যাঁ তুমি এসো 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 প্লিজ।
বসো। ফাইনালি চলে এলে। তোর নাম কি? স্যার আমার নাম সৈকত। সৈকত, তোমাকে কেন ডেকেছি জানো? না স্যার। আসলে আমি দীর্ঘদিন ধরে তোমার মতোই একজন সৎ যোগ্য মানুষ খুঁজছিলাম। তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। তবে কিছু বলার আগে আমি আমার জীবনের কাহিনী কিছুটা তোমাকে বলতে চাই। জীবনের শুরুতেই আমার একজনের সাথে প্রেম হয়, তাকে বিয়েও করি। কিন্তু অর্থের পিছনে এত ছুটি, স্ত্রীকে সময় দিতে পারিনি। এবং বিয়ের 3 বছরের মাথায় দুরারোগ্য ব্যাধিতে আমার স্ত্রী মারা যায়। তাকে আমি খুব ভালোবাসতাম জানো, যে কারণে জীবনে আর বিয়ে করিনি। এরপরে শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা, টাকা টাকা টাকা, টাকাই গড়েছি, বিশ্বস্ত মানুষকে পাইনি। গতকালকে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি ভাবছিলাম তোমার মতো মানুষই আমার দরকার। আমার বাংলাদেশে বেশ কয়েকটা প্রজেক্ট চলছে, পাশাপাশি লন্ডনেও আমার বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে। বয়স হয়েছে, শরীরও আগের মতো সাপোর্ট করে না। একই সাথে বাংলাদেশ এবং লন্ডন আমার দ্বারা হয়ে উঠছে না। আমি চাচ্ছি আমার বাংলাদেশের সবগুলো প্রজেক্টের দায়িত্ব তোমাকে দিতে। স্যার এত বড় দায়িত্ব আমি কিভাবে নিব স্যার? অবশ্যই পারবে। মানুষ জন্ম নিয়ে দায়িত্ব নিতে শেখে না, দায়িত্ব পাবার পরে সেটা মেনটেন করতে শেখে। আর তাছাড়া আমি তো আছি, যে কোনো প্রয়োজনে তুমি আমার সাথে যোগাযোগ করবে। সৈকত, আমি একটা সৎ যোগ্য মানুষ খুঁজছিলাম, আর তোমার মাঝে আমি আমার সেই ইয়ং এজটা দেখতে পাচ্ছি। তুমি না করো না বাবা, তুমি যদি রাজি হও আমি উকিলকে ডেকে সব প্রসিডিওর কমপ্লিট করছি। স্যার আপনি যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিতে পারবো। বাবা, তুমি আমাকে অনেক বড় একটা চাপ থেকে মুক্ত করলে। আর বাবা, তুমি নিজেকে কখনো ছোট ভেবো না যে আমাকে দান করেছে। তুমি কিন্তু বিসিএস পড়ছো, আর বিসিএস সবাই পড়তে পারে না। একজন যোগ্য মানুষই বিসিএস পড়ার সাহস করতে পারে, আর সেই যোগ্যতার জন্যই আমি তোমাকে এই দায়িত্ব দিতে চাচ্ছি। আপনি দোয়া করবেন আমি যেন আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। অবশ্যই, আমার দোয়া সব সময় তোমার সাথে আছে। বসো, চা বলছি। না স্যার, চায়ের অর্ডার দিতে হবে না। মা বাসায় একা আছে তো, মাকেই সংবাদটা দিতে হবে। আমি তাহলে আসি। ঠিক আছে, আমি তাহলে সব প্রসিডিওর কমপ্লিট করছি। স্যার ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাদের স্যারের রুমেই গিয়ে বসতে বলছে। স্যারের আসতে একটু লেট হবে তো। ওকে, যাচ্ছি। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন। আপনাদেরকে দেখলে অনেক চিন্তিত মনে হচ্ছে, দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। বসুন। তো বলুন, কি প্রয়োজনে এসেছেন? তো তুমি আপনি এখানে? আপনারা কি এখানে আমার বায়োডাটা নিতে এসেছেন নাকি আপনাদের কোনো প্রয়োজনে এসেছেন? যদি কোনো প্রয়োজনে এসে থাকেন তাহলে সেটা বলুন। স্যার, একটা প্রজেক্টের ডিলের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। পেপারসগুলো দিন।
আপনাদের এই প্রজেক্টের ব্যাপারে আমার এখানে অনেক আগে থেকেই কমপ্লেন ছিল। আপনাদের এই পেপার তো ইল্লিগাল পেপার। ইল্লিগাল পেপারে আমি সাইন করতে পারবো না। স্যার প্লিজ এই প্রজেক্টটা ক্যান্সেল করবেন না। এই প্রজেক্টের জন্য আমি 50 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি। যদি আপনি প্রজেক্টটা ক্যান্সেল করেন তাহলে স্যার আমাদেরকে পথে চলে আসতে হবে। 50 লাখ টাকা কেন? আপনি যদি 10 কোটি টাকাও লোন নিতেন, আপনার জন্য আমি কিছুই করতে পারতাম না। কারণ আমার এই কোম্পানি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি। আপনারা যে পেপারস নিয়ে এসেছেন, এই পেপারসে দেখা যাচ্ছে অনেক গরিবের অনেক বস্তি উচ্ছেদ করা, সেখানে আপনারা বিল্ডিং করতে যাচ্ছেন। বাট আমার এই কোম্পানি থেকে আপনাদের কোনো হেল্প করতে পারবে না। আচ্ছা, আপনার কি মনে আছে আমার মা ভিক্ষা করতেন? আমার মা অনেক কষ্ট করে টাকা জোগাড় করতেন। আপনাদের কাছে কি হাত পেতেছিলেন, আপনারা তাকে লাথি মেরেছেন। কি মনে পড়ছে? ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেছেন? আজ আপনারা কোথায় আর আমি কোথায়? সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছুই করতে পারেন। 7 তলা থেকে গাছতলা, গাছতলা থেকে 7 তলা। যাই হোক, আপনাদের জন্য আমি কিছুই করতে পারবো না। আপনারা আসতে পারেন। স্যার প্লিজ স্যার একটু প্রজেক্টটা দেখুন না। শাট আপ! আপনারা যে পেপারস দেখিয়েছেন আমি আগেও ক্লিয়ার করেছি, এখানে গরিবরা থাকে। গরিবরা ছোট ছোট বস্তি করে সেখানে বসবাস করে। ইল্লিগাল ওয়েতে আপনারা সেখানে বিল্ডিং করতে চাচ্ছেন। আপনাদেরকে তো থানায় দেওয়া উচিত। আপনাদেরকে এখনো বলছি, বেরিয়ে যান, না হলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। কিরে বাজান, মন খারাপ করে বই আসছস? না মা, তেমন কিছু চিন্তা করছি না। আসলে পড়াশোনা প্রায় শেষ, এখন চাকরি বাকরি নিয়ে একটু চিন্তা ভাবনা করছি আর কি। আমিও চিন্তায় আছি, কবে যে তোর একটা ভালো চাকরি হইব, আমিও ঘরে একটা লাল টুকটুকা বউ আনো। মা, তোমার বৌমা ঠিক করা। তোর কোনো পছন্দ আছে নাকি? পছন্দ করি, বাট তোমাকে এই বিষয়ে আমি পরে বলবো, কেমন? তা মায়ের একদিন নিয়ে আয় না, দেখি। আচ্ছা মা, দেখি আমি ওকে নিয়ে আসা চাই কিনা। চা খাবি? খাবো, তবে চাটা আমি নিজে হাতে বানাবো। তুমি সারাটা জীবন আমাকে চা বানিয়ে খাইয়েছো, অনেক কষ্ট করে এসেছো। তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। তোর যা খুশি তাই কর। আচ্ছা তুমি বসো, বানিয়ে নিয়ে আসি। এই টাইমেই তো আসার কথা। মনি শোনো। জি, আমাকে বলছেন? জি হ্যাঁ। বলুন কি হয়েছে? অনেক দিন থেকে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। কি বলতে চাচ্ছেন সরাসরি বলে ফেলুন, কারণ এখানে দাঁড়ানোর মতো সময় আমার কাছে নেই। ব্যাপারটা হয়েছে কি, আমার না তোমাকে অনেক ভালো লাগে। বেসিক্যালি মানে ওই ভালোবাসেন? জি হ্যাঁ। আমি জিজ্ঞেস করেছি আপনি কি আমাকে ভালোবাসেন? জি হ্যাঁ, সেটা তো দেখেই বুঝতে পারছি। গত কয়েক মাস ধরে রোজ আপনি আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন, কিছু বলার চেষ্টা করেন, আমার দিকে এক পলকে তাকিয়ে থাকেন, অথচ যখন আমি আপনার দিকে তাকাই আপনি হুট করে মাথাটা নিচে নামিয়ে ফেলেন। তখনই বুঝে ফেলেছিলাম এখানে কিছু একটা তো আছে। আই মিন, আপনি আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন। যাক, অবশেষে তাহলে আপনার এই কথাটা বলার সাহস হয়েছে। তবে একটা বিষয় আমাকে খুব অবাক করেছে। কোন বিষয়?
আমি ভাবছিলাম এই ছেলেটা মাসের পর মাস ধরে আমাকে পছন্দ করে, আমাকে ফলো করে, কিন্তু প্রপোজ করছে না। যাক, অবশেষে আজকে আপনি আমাকে প্রপোজ করার সাহসটা পেলেন, দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ। প্রপোজ তো করে ফেললেন, এখন? এখন মানে? মানেটা হচ্ছে আপনার নেক্সট প্ল্যানিংটা কি? ঘোরাঘুরি করবেন, নাকি ডেটিং করবেন, নাকি আমাকে বিয়ে করবেন? এগুলো তো আপনার জবাবের উপরে নির্ভর করবে। ও আচ্ছা, ধরুন আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলাম, এখন কি আপনি আমাকে বিয়ে করবেন? প্রত্যেক মানুষই চায় তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে, সংসার করতে। তার মানে আপনি আমাকে বিয়ে করতে চান, তাই তো? জি। ভালো কথা, কিন্তু আমার বাবার সঙ্গে কথা বলার সাহস আছে কি? জি আছে। তাহলে আপনি একটা কাজ করুন, বিকালে আপনি আমাদের বাসায় আসুন, আমার বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে যান। আপনি আমার সাথে মজা করছেন না তো? মোটেও না, আমি কেন আপনার সঙ্গে মজা করতে যাব? আমি যেটা বলছি সত্যি বলছি। আপনি যদি চান তাহলে আপনার বাবার সাথে আমি কথা বলতে রাজি আছি। আমি রাজি আছি, বিকালে আপনি আমাদের বাসায় আসুন। বাসার অ্যাড্রেসটা? সে কি, আপনি এতদিন যাবত আমাকে পছন্দ করেন, আমার পিছনে ঘোরাঘুরি করছেন, অথচ এখনো আমাদের বাসার অ্যাড্রেস জানেন না? হ্যাঁ জানি, তবে শুধুমাত্র জানি মিরপুর ডিওএসএস, কিন্তু কোন বিল্ডিং, কত ফ্লোরে এটা তো জানি না। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি বরং এখনই আমার সঙ্গে চলুন। এখনই? হ্যাঁ এখন। কেন, কোনো কাজ আছে আপনার? না মানে ওই একটা প্রিপারেশনের ব্যাপার আছে না। আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান, এই কথাটা বলার জন্য আপনার আবার প্রিপারেশন লাগবে? শুনুন, এমনিতেই অনেক লেট করে ফেলেছেন, এখন চলুন তো আমার সাথে। ও মা, দাঁড়িয়ে আছেন কেন, আসুন। আরে বাবা, ওর নাম সৈকত, ও আমাকে পছন্দ করে, আর এখানে তোমার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছে। ও আমাকে বিয়ে করতে চায়। না ঠিক আছে, আসলে মেয়ে বড় হয়েছে, সম্বন্ধ আসবেই, এটা আমি কিছু মনে করিনি। আর এখনকার আধুনিক যুগ। তো বাবা, তুমি কি করো? জি আঙ্কেল, মাত্র পড়াশোনা শেষ করলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। তো বাবা, তোমার বাবা মা কি করে? বাবা, এসব কথা বাদ দাও না, অন্য কোনো প্রশ্ন করো। বাবা তুমি থাকো কোথায়? কোরাল বস্তিতে। বাবা, এসব কথা বাদ দাও না, ওকে আমি এখানে এনেছি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। জানো তো, আমাদের বাসার বুয়া না দারুণ চা বানায়, খেতে এত টেস্ট। ওয়েট, বুয়া এক কাপ চা নিয়ে আসেন তো। কিরে বাসন, তুই এখানে? মা, তুমি এখানে? বাজার 3 মাস আগে আমার গার্মেন্টসের চাকরিটা চলে গেছে, তারপরে সারা বসে আমি কাজ নিছি। তুই জানলে আমারে কাম করতে দিবি না, তাই আমি তোরে কিছু কই নাই। মানে তুমি একটা কাজের বুয়ার ছেলে, থাকো কুড়িল বস্তিতে, আর তুমি এসেছো আমার মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে? মানে কি সব? আহা বাবা, এত উত্তেজিত হও না, আমি তো জাস্ট ওকে এখানে নিয়ে এসেছিলাম এটা বোঝানোর জন্য ওর লেভেলটা কোথায় আর আমার লেভেলটা কোথায়। এখন তো দেখতে পেরেছিস, তাই না? তুই কিভাবে চিন্তা করলি যে তোর সঙ্গে আমি থাকবো? এটা কখনোই পসিবল না, কারণ তুই হলি একটা ছোট লোকের বাচ্চা, তোর মা মানুষের বাসায় গিয়ে গিয়ে কাজ করে বেড়ায়, আর তুই কিনা আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস। আর শোন, বামুন হয়ে কখনো চাঁদ ধরার চেষ্টা করতে হয় না, এটা মনে হয় তুই কখনো জানতিস না, তাই না? আরেকটা কথা শোন, আমাকে যে বিয়ে করবে সে হয়তো কোনো অফিসের বড় অফিসার হবে, তোর মতো এরকম ফকির না। খুব বড় মাস্টার প্ল্যান করে এসেছিস, তাই না? তোর মতন এরকম ছোট লোকের বাচ্চাদের এটাই মূল টার্গেট থাকে, একটা বড় লোকের মেয়েকে ফাঁসিয়ে নিজে শর্টকাটে বড় লোক হওয়া।
তোদের মতো মানুষকে আমার চেনা আছে, কিন্তু তোর এই ডাল আমার এখানে গলবে না। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, ওর মা যদি আমাদের বাসায় কাজ না করতো তাহলে তো আমরা জানতেও পারতাম না। আর এই ইডিয়েটটা ষড়যন্ত্রে পা দিতাম। কত বড় সাহস, তুই আমার মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস। আর একটা কথা শোন, ব্র্যান্ড সব সময় ব্র্যান্ডই হয়। ব্র্যান্ড 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 এক্সকিউজ মি, ব্র্যান্ড সবসময় উপরে থাকে না, পায়ের নিচেও থাকে। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, অহংকার পতনের মূল। কখন আপ থেকে ডাউনে নেমে যাবেন সেটা শুধুমাত্র উপরওয়ালা ডিসাইড করবে, আর কেউ নয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মা চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। আমি যদি জানতাম তুমি এখানে চাকরানির কাজ করো, কখনোই তোমাকে এখানে কাজ করতে দিতাম না। দরকার হয় আমি তোমাকে রিক্সা চালিয়ে খাওয়াবো, তবুও তুমি আমার সাথে এখন যাবে, কোনো মানুষের বাড়িতে কাজ করবে না। চলো, আসো আমার সাথে। কি রে মা, জামাই কই? পিয়ন তো বললো যে অফিসের কাজে একটু বাইরে গেছে, হয়তো চলে আসবে। কি রে, তুই এখানে কি করছিস? এখানে তোর কাজ কি রে? দেখে বুঝতে পারছো না বাবা? হয়তো বা এখানের কেরানি টেরানি হবে। কি রে, তোর স্যার কোথায়? তোমরা এখানে কি করছো? তোর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। তোকে আমি বলেছিলাম, মনে আছে তোর? আমার জামাই হবে কোনো বড় এক অফিসার, আর আমার জামাই এই অফিসার ম্যানেজার। ওর প্রমোশন হয়েছে, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর আমার বাবা এখানে চলে এসেছি। তোর অবশ্য অনেক উন্নতি হয়েছে, কারণ তোর মা তো মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করে বেড়াতো, আর তুই তো তাও অন্তত একটা চাকরি পেয়েছিস। তবে একটা কথা কি জানিস, ও একটা কাজের বুয়ার ছেলে হিসেবে পিয়নের চাকরি পেয়েছে না, এটাই ওর অ্যাচিভমেন্ট। কি বলিস? ঠিক বলেছো বাবা। তোমরা এখানে কি করছো? আমরা এখানে কি করছি মানে, তোমার না আজকে প্রমোশন হয়েছে, তাই প্রমোশনের আনন্দে বাবার আমি মিলে তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। সারপ্রাইজ দিতে এসেছো, ভালো কথা। তো স্যারের ক্যাবিনে কি করছো? সরি স্যার, ওরা আসলে ভুল করে আপনার ক্যাবিনে ঢুকে পড়েছে। তোমার না প্রমোশন হয়েছে, এটা তোমার কেবিন না? প্রমোশন হয়েছে ঠিক আছে, কিন্তু এত বড় প্রমোশন না। কোথায় স্যারের পজিশন আর কোথায় আমার? মাহবুব সাহেব, প্লিজ আপনি একটু বাইরে যান, আমি ওনাদের সাথে একটু কথা বলবো। আর হ্যাঁ, চাটা একটু তাড়াতাড়ি দিতে বলবেন। জি স্যার, বলছি। লুক দেখে বিচার করার স্বভাবটা আপনাদের আর গেল না, তাই না? নামাজ পড়তে গিয়েছিলাম, তাই স্যুটটা খুলে রেখে গিয়েছিলাম, আর আপনারা দুজন আমাকে কেরানি বানিয়ে দিলেন। যাই হোক, আমি এই অফিসের বস। আপনি বস কিভাবে? আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, আমি ভালো রেজাল্ট করেছিলাম। যেদিন আমি চাকরিটা পাই সেদিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম, তুমি আর তোমার বাবা মিলে আমাকে অপমান করেছিলে। ভাগ্য ভালো ছিল আমার, তাই তোমাদেরকে আমি আমার চাকরির কথাটা বলিনি। তাহলে তুমিও রাজি হয়ে যেতে আমাকে বিয়ে করার জন্য, আর তোমার বাবাও রাজি হয়ে যেত আমাকে জামাই বানানোর জন্য। ভালোই হয়েছে তোমাদের সাথে আত্মীয়তা হয়নি, কারণ তোমাদের মতো লোভী মানুষের সাথে আত্মীয়তা হলে আমার জীবনটা বরবাদ হয়ে যেত। মা, আসসালামু আলাইকুম। আমি ড্রাইভারকে বলে দিয়েছি গাড়ি বাড়ির নিচে অপেক্ষা করছে, তুমি নামলেই গাড়ি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে,
আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের মতো নিকৃষ্ট মনের মানুষের সাথে কথা বলার কোনো রুচি আমার নেই। প্লিজ আমার অফিস থেকে বেরিয়ে যাও। যাও বলছি।